হ্যাঁ, এই মুহূর্তে আপনি যা দেখছেন তা সত্যিই বাস্তব দেখছেন। এটা একটা স্মার্টফোন যার থিকনেস অনলি 4.2 মিলিমিটার। 4.2 মিলিমিটারের এই স্মার্টফোনটা ওপোর ডিভাইস। ওপো ফাইন্ড N5 বাংলাদেশে অলরেডি ডিভাইসটা চলে আসছে এবং আপনারা যারা এটা এক্সপিরিয়েন্স করতে চান, বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কের ওপোর যে ফ্ল্যাগশিপ আউটলেট রয়েছে সেখান থেকে চাইলে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখন বাংলাদেশ ওপোই আমাদের কাছে এটা পাঠিয়েছিল, তবে এই মুহূর্তে ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে কিন্তু ওরা লঞ্চ করছে না। দেখা যাক কবে নাগাদ কি লঞ্চ করে কিনা। এনিওয়ে, এই ফোনটার বেশ কিছু জায়গায় স্পেশালিটি রয়েছে। ফার্স্ট অফ অল, এই স্মার্টফোনটা এত পাতলা হওয়া সত্ত্বেও এর মাঝে 5600 mAh-এর ব্যাটারি রয়েছে। এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে, যা বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে। একটা ফোল্ডেবল ডিভাইস, বাট তাকে আপনি চাইলে ওয়াটার জেট দিয়ে প্রেশার দিতে পারছেন, তাতেও পানি ঢুকছে না। IPX8, IPX9 এর রেটিং রয়েছে। এরকম আরও বেশ কিছু স্পেশাল জায়গা আছে যেগুলো কিনা ফোল্ডেবল ডিভাইসগুলোতে আমরা খুব একটাও দেখি না। আজকের ভিডিওতে আমরা ওপো ফাইন্ড N সম্বন্ধে জানবো, তবে একেবারে বিস্তারিত ফুল রিভিউ থাকছে না, একটা ওভারভিউ থাকবে অবশ্যই। তাহলে শুরু করা যাক আনবক্সিং দিয়েই। বক্সটা কিন্তু মোটামুটি বেশ প্রিমিয়াম করেছে, যেখানে আমরা স্মার্টফোনটা পেয়েছি এবং এই ফোনের সাথে সুন্দর একটা কেসও রয়েছে, যেটা আপনারা বক্সেই পেয়ে যাবেন। পাশাপাশি আপনি বেশ বড়সড় একটা চার্জারও পেয়ে যাচ্ছেন, যে জিনিসটাই অনেক ফ্ল্যাগশিপ ফোনে থাকে না, যেমন স্যামসাংয়ের ফোনগুলোতে আমরা দেখি না। এখানে যে চার্জারটা রয়েছে এটা কিন্তু 80 ওয়াটের। অন্যদিকে এই ফোনটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয় 50 ওয়াটের। যাই হোক, বক্স কন্টেন্টে কমতি রাখেনি মোটেই। আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনাদের যথেষ্ট ভালো থাকবে, এটুকু শিওর করে বলা যায়। ফোল্ডেবল ডিভাইস হওয়া সত্ত্বেও এই ডিভাইসের থিকনেস দেখুন খুব কিন্তু বেশি নয়। আপনি যখন কিনা এটাকে আনফোল্ড করে ফেলছেন তখন এই ফোনের থিকনেস দাঁড়ায় 4.2 মিলিমিটার, আর যখন এটা ফোল্ডেড অবস্থায় থাকে তখন এর থিকনেস দাঁড়ায় 8.9 মিলিমিটার। এ সময় দাঁড়িয়েও অনেক ডিভাইস রয়েছে এমন থিকনেসের। এমনকি আপনি যদি আইফোনের সাথে একটু সাইড বাই সাইড কম্পেয়ার করেন, আইফোন 16 প্রো ম্যাক্স, তাহলেও কিন্তু এটার থিকনেস খুব একটা বেশি মনে হবে না। এই ফোনটাকে যখন আপনি পকেটে নিয়ে ঘুরবেন, মোটেই মনে হবে না আপনি খুব বাল্কি টাইপের কিছু পকেটে ঢুকিয়ে রেখেছেন, যেমনটা আমরা রাগের ফোনের ক্ষেত্রে দেখি, অথবা বলতে পারেন ফোল্ডেবল ডিভাইসগুলোর প্রথম দিকে যেমনটা ছিল। এই ফোনটার ওয়েট 229 গ্রাম। এই সিমিলার ওয়েটের প্রচুর পরিমাণে ফ্ল্যাগশিপ ফোন রয়েছে, এটাও আপনারা জানেন। শুরুতেই বলছিলাম IPX8, IPX9 এর রেটিং রয়েছে। এই ডিভাইসটাতে জেট প্রেশারও দেওয়া যেতে পারে। ফোল্ডেবল ডিভাইসে এই সমস্ত ব্যাপার স্যাপার একসময় কল্পনাতীত ছিল, বাট আপনি সেই কাজটাও করতে পারছেন এই ডিভাইসটাতে। ফোল্ডেবল ডিভাইসের আরও একটা বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে এর ক্রিজ এরিয়া কেমন, এর হিঞ্জ মেকানিজম কেমন। ওরা এখানে যে হিঞ্জ মেকানিজমটা ব্যবহার করেছে সেটা কিন্তু খুবই দারুণ, কোনো ধরনের শব্দ আমি পাইনি। প্লাস এইটা যখন কিনা আপনি খুলবেন তখন কিন্তু বেশ সুন্দর একটা টাইট ফিট ফিল পাওয়া যায়। সস্তা টাইপের কোনো ফিল দিচ্ছে না। তবে ভালো বিষয় হচ্ছে এর ক্রিজ এরিয়া, যে জায়গাটায় প্রিভিয়াস জেনারেশন থেকেও ইমপ্রুভমেন্ট আসছে। আমরা প্রিভিয়াস জেনারেশনে দেখছিলাম অনেক ভালো করছে। স্যামসাংয়ের সাথে যদি কম্পেয়ার করে বলি তাহলে এর ক্রিজের পরিমাণ খুবই কম দেখছিলাম আমরা লাস্ট ইয়ারে ওদের প্রিভিয়াস জেনারেশনেই। এবারে এসে বলতে পারেন এখানে আগের চাইতেও ক্রিজ অন্তত 10% ওরা ন্যারো করেছে, যেটা ওপোই ক্লেম করছে। অন্যদিকে 50%-এর মতো রয়েছে শ্যালোয়ার। তো প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ ভালো রকমেরই ইমপ্রুভমেন্ট আসছে। এবং আসলে এটা কাগজে কলমে কথা বলা হলেও আপনি যখন ফোনটা হাতে নিয়ে দেখবেন, ক্রিজটা আপনার চোখে আসলে তেমন একটা পড়বে না। যখন কোনো মিডিয়া কনজাম্পশন করছেন বা কোনো কিছু দেখছেন তখন নর্মালি এটা বোঝা যায় না। শুধুমাত্র একটা কালার যদি থাকে ডিসপ্লেতে, সেক্ষেত্রে এই ব্যাপারটা চোখে পড়তে পারে। আরও একটা ব্যাপার নোটিসেবল, এই ধরনের ফোল্ডেবল ডিসপ্লেগুলোতে রিফ্লেকশন থাকে, বাট এইটার ডিসপ্লেটা রিফ্লেকশন কম মনে হচ্ছে। ওরা এন্টি রিফ্লেকশনের কিছু ব্যবহার করছে এই ডিভাইসের সাথে। সামনের এই ছোটো ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে ন্যানো ক্রিস্টাল গ্লাস, এবং রিয়ারে দুইটা টাইপে পাওয়া যায়। একটা হচ্ছে ওই যে ফাইবার গ্লাস টাইপ, আর একটা হচ্ছে গিয়ে ইকো লেদার টাইপের। এইটা ফাইবার গ্লাস টাইপের, যেটা কিছুটা মার্বেল স্টোন টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। বডি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যেখানে আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আশা করতে পারি না, ওটা সম্ভব নয়। অ্যালার্ট স্লাইডার রয়েছে এবং টাইপ সি এর অংশটা যতটুকু প্রয়োজন হয়, তারপরে জাস্ট চুলের মতো করে কিছু অংশ আছে মেটালের আর কি। মানে কোন লেভেলের স্লিম করে ফেলছে ফোন। এনিওয়ে, ফোনটার বড় ডিসপ্লেটা নিয়ে তাহলে একটু কথা বলা যাক। বড় ডিসপ্লের সাইজটা হচ্ছে গিয়ে 8.12 ইঞ্চ, যা মূলত ফোল্ডেবল এলটিপিও ওলেড প্যানেল। এখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। ডিসপ্লেটা ডলবি ভিশন সাপোর্টেড। অন্যদিকে HD10+ সাপোর্ট রয়েছে। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে। 2000 নিটস পিক ব্রাইটনেস দেয় এবং 1400 নিটসের মতো HBM ব্রাইটনেস দিতে পারে। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে এবং এই ডিসপ্লেটা প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। এই ধরনের ফোল্ডেবল ডিসপ্লেগুলোর ডিসপ্লেটা ফ্লেক্সিবল হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে আসলেই ফিঙ্গারপ্রিন্ট নেয়। সেটা আমি যতগুলো ফোন এক্সপিরিয়েন্স করেছি প্রতিটার ক্ষেত্রে পেয়েছি, এইটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, আমরা ইনডোর আউটডোর বোথ জায়গায় ঠিকভাবে ব্যবহার করতে পারছি, একদম স্ট্রাগল ফ্রিভাবে। এবং যেমনটা বলছিলাম, এই ডিসপ্লেটা ততটা রিফ্লেক্টিভ না, যেখানে কিনা আমরা ফোল্ডেবল ডিভাইসগুলোর ডিসপ্লেগুলো অনেক বেশি রিফ্লেকশন দেখতে পাই। অন্যদিকে এর যে কভার ডিসপ্লেটা রয়েছে, এটার সাইজ 6.6
ইঞ্চ, এটাও এলটিপিও ওলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, HDR10+-এরও সাপোর্ট রয়েছে এখানে, এবং 1600 নিটসের মতো পিক ব্রাইটনেস দিতে পারে। এই ডিসপ্লেটা কিন্তু একটু রাউন্ডেড টাইপের, যেখানে স্যামসাংয়ের প্যানেলটা আমরা দেখতে পাই, মানে স্যামসাংয়ের ফোল্ডেবল প্যানেলটা দেখতে পাই আমরা মোটামুটি স্কোয়ার শেপের, বাট এইটার ডিসপ্লেটা কিন্তু বেশ ওয়াইড, যার ফলে একটা রেগুলার স্মার্টফোনের ডিসপ্লে যেমনটা আমরা ব্যবহার করতে পারি, এইটা কিন্তু আপনি যখন এভাবে ফোল্ডেড অবস্থায় আছে তখনও ওভাবে ব্যবহার করতে পারেন। অন্যদিকে এই ফোনটার থিকনেস অনেক বেশি না, যে কারণে আপনার কাছে একদমই মনে হবে না যে মানে আপনি একটা ফোল্ডেবল মোটা ডিভাইস ব্যবহার করছেন বা এই ডিসপ্লেতে আপনি সব কাজ করতে পারছেন না। রেশিওটা রেগুলার একটা স্মার্টফোনের মতো আপনাকে ফিল দিচ্ছে, এটা একটা ভালো জায়গা ডেফিনেটলি। পাঁচল কাটার রয়েছে টপ সেন্টার, আর ভিতরের পাঁচল কাটারটা কিন্তু হচ্ছে গিয়ে টপ রাইটে। তো সামনের ডিসপ্লেটাও কিন্তু স্ট্রাগল ফ্রিভাবে চালানো যায় আউটডোরে ডিরেক্ট সানলাইটে। এটার পিক ব্রাইটনেস একটু কম মনে হলেও এটা কিন্তু আউটডোরে দেখার জন্য একদমই ঠিকঠাকভাবে উপযোগী আছে। আর বলছিলাম যে এখানে প্রোটেকশন করছে হচ্ছে গিয়ে ন্যানো ক্রিস্টাল গ্লাস। যাই হোক, ডিসপ্লে ছেড়ে আমরা একটু পারফরমেন্সের দিকে যাই। স্মার্টফোনটি রান করছে ColorOS 15 বেসড অন Android 15, 4 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 8 Elite, যা এবছরের আমরা দেখছি অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ চিপ বলতে পারেন। 12 এবং 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়, সেই সাথে 256, 512 জিবি অ্যান্ড 1 TB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই ডিভাইসটা। UFS 4.0 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ এবং LPDDR5X এর র্যাম রয়েছে এখানে। তো কি বুঝতে পারছেন, একদম ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্র আছে কিন্তু পারফরমেন্স সেকশনে, এবং পারফরমেন্স ওয়াইজ আসলে সেভাবেই এটা পুশ করতে পারছে। ফোনটা অনেক বেশি পাতলা, ভাবছিলাম প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে, না সেরকম গরম হচ্ছে না কিন্তু এই ফোনটা ডে টু ডে লাইফে যখন আমরা রেগুলারলি ব্যবহার করছি, যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো রেগুলার ব্যবহার করি, এই ধরনের অ্যাপটা ব্যবহার করতে গিয়ে এটা খুব আহামরি লেভেলের হিট জেনারেট করে না। তবে এটা মাল্টিটাস্কিংয়ের একটা জাদু ভাই, মাল্টিটাস্কিংয়ের পুরো জাহাজ বলতে পারেন। যারা অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হয় তাদের জন্য ভাই এই জিনিস অস্থির। ফোল্ডেবল ডিভাইস আসলে সবাইকে টার্গেট করে আসে না, এটা দেখবেন বিজনেসম্যান বা যাদের মূলত যে মাল্টিটাস্কিংয়ের প্রচুর কাজ করা পড়ে তাদের জন্যই আসে। আপনার অ্যাট এ টাইম 2টা অ্যাপ্লিকেশন রান করতে হচ্ছে, সে ধরনের কাজগুলো এটা দিয়ে খুব সহজেই করতে পারবেন। ধরুন এই ডিভাইসটাতে আপনি ইউটিউব ব্যবহার করছেন, এখন আবার আপনার একটা মেইল লেখা প্রয়োজন, ইউটিউবে থাকা অবস্থায় জাস্ট 2 আঙুল দিয়ে এভাবে সোয়াইপ ডাউন করলেই কিন্তু এটা স্প্লিট হয়ে যাচ্ছে। এবারে আপনি চাইলে এখান থেকে কিন্তু মেইলটা ওপেন করে দিতে পারেন এবং দেখুন স্প্লিট হয়ে 2টা স্ক্রিনে কিন্তু 2 জিনিস চলছে, এ পাশে ইউটিউব, এই পাশে জিমেইল রান হয়ে আছে। তো আপনি অ্যাট এ টাইম 2টা কাজ করতে পারছেন। আবার ধরুন আপনি কিনা গ্যালারিতে আছেন, গ্যালারিতে গিয়ে কোনো একটা ছবি আপনার মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করার প্রয়োজন, রাইট সাইডে আপনার হোয়াটসঅ্যাপ অন করা আছে, আপনি জাস্ট এই ছবিটাকে ট্যাপ করে ধরে রেখে সরাসরি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারছেন, কিংবা ফাইল ডকের মাঝেও আপনি সেট করে রাখতে পারছেন। এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে মাল্টিটাস্কিংয়ে, এটা আসলে আপনাকে মজা দিবে। এবং অ্যাট এ টাইম আমরা স্প্লিট স্ক্রিনে যখন ব্যবহার করছিলাম অ্যাপগুলো, সেই ক্ষেত্রেও মনে হচ্ছিল না যে র্যামের উপরে খুব বেশি রকমের প্রেশার দিচ্ছে বা ফোনটাকে চেপে ধরছে। মানে সেম টাইমে আপনি মাল্টিপল অ্যাপস চালাচ্ছেন, তাতে করে কোনো ধরনের সমস্যা আপনি ফিল করবেন না, বরং ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সে আপনি পাচ্ছেন আর কি। তো র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো করছে এই ডিভাইসে। এখন অনেকেরই মনে হতে পারে গেমিংও তাহলে দারুণ রেজাল্ট দেবে, যেহেতু এটাতে আমরা একেবারে ফ্ল্যাগশিপ একটা চিপ দেখছি। হ্যাঁ, ভালো প্রসেসর তো অবশ্যই আছে, কিন্তু এই ধরনের ফোল্ডেবল ডিভাইসগুলো দিয়ে আসলে গেমিংয়ের জন্য পারফেক্ট কোনো সলিউশন হয় না, বা গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি এই ধরনের ফোন কেউ কিনে না, আর কোম্পানিও সেদিকে খুব একটা হামরি গুরুত্ব দেয় না। তবে যেহেতু ভালো একটা চিপ রয়েছে এবং ওভারঅল সব কিছুই ভালো, গেমিংয়ে আপনি ডিসেন্ট একটা আউটপুট আশা করতে পারেন এর থেকে। যেমন ধরুন আমরা এখানে পাবজি রান করে দেখছিলাম, হাইয়েস্ট সেটিংসেও স্টেবল রেজাল্ট দেয়। তবে হয়তোবা অনেকে আছে যে এটা ফোল্ডেবল অবস্থায় ধরে মজা পেতেও পারেন, নাও পেতে পারেন। যারা জায়ান্ট স্ক্রিনে খেলে মজা পান তাদের হিসাব আলাদা, যাদের কন্ট্রোল করতে ঝামেলা হবে তাদের জন্য একটু ঝামেলা হতেই পারে আর কি, বাট স্মুথ রেজাল্ট দিচ্ছে এখানে। আমরা ল্যাগ ট্যাগ পাইনি, ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করতে দেখেছি, এবং গেমিং টাইমে কিন্তু মোটামুটি ভালোই হিট জেনারেট করে, হ্যাঁ যথেষ্ট হিট জেনারেট করে। সেটা পাবজির ক্ষেত্রেও 30 থেকে 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে এটা প্রায় 41 ডিগ্রির কাছাকাছি আসতে আমি দেখেছি। অন্যদিকে আপনারা গেনশন ইম্প্যাক্টের মতো গেম হয়তো প্লে করতে পারবেন, আমরা 60 FPS প্লে করে দেখছিলাম এবং ওই একই রকমের হিট জেনারেট করতে দেখেছি, তবে স্মুথ রেজাল্ট পাওয়া যায় এবং 57-58 ঘরেই মোস্টলি আসলে ফ্রেম রেট থাকে। তবে ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এই ধরনের ফোনকে একদমই রিকমেন্ড করছি না। Oppo Find N5 এই ফোল্ডেবল ডিভাইসটার রিয়ারে ক্যামেরা রয়েছে কিন্তু তিনটা। মেইন শুটার 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেল, যেখানে আমরা 3x অপটিক্যাল জুম পাবো, এটা মূলত পেরিস্কোপ জুম লেন্স। এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকছে কিন্তু দুইটা শুটার, মানে 2টা ডিসপ্লের জন্য 2টা শুটার 8 করে। ওপোর এই ফোনটার মেইন ক্যামেরায় আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, তবে যা দেখলাম এটা একটু বেশি কন্ট্রাস্টি টাইপের ছবি দিচ্ছে, ছবিগুলোতে একটু কন্ট্রাস্ট এবং কালারফুল আপনার কাছে মনে হবে আর কি। ওভার স্যাচুরেটেড টাইপের না, বাট কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি লাগতে পারে, একটু ওয়ার্মের দিকেও টোন দেয় বাই ডিফল্টভাবে। ডেলাইটের ছবিগুলোতে শার্পনেস ডিটেল ভালো আছে, ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেলও মোটামুটি ওয়াইডার। যদি কিনা বলেন যে এটাকে ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে যদি কম্পেয়ার করি, যেগুলো একদম টপেস্ট ফ্ল্যাগশিপ, তাহলে তাদের থেকে পিছিয়ে পড়বে, বাট ওই যে ফ্ল্যাগশিপ কিলার বা সেমি ফ্ল্যাগশিপ টাইপের যে ফোনগুলো রয়েছে তাদের সাথে অবশ্যই কম্পেয়ারেবল। লো লাইটের ছবিগুলো কিছুটা সফট করে, তবে যথেষ্ট ব্রাইট ছবি পাওয়া যায় এর থেকে লো লাইটে, এবং কন্ট্রাস্টের পরিমাণ সেক্ষেত্রে একটু বেশি মনে হয়, আর ছবিগুলো তখন আরও বেশি কালারফুল মনে হয়েছে আর কি।
ন্যাচারাল ব্যাপারটার একটু অভাব আছে এখানে, আর কিছু ছবির ক্ষেত্রে আপনার কাছে একটু এক্সট্রা প্রসেস মনে হতে পারে। তবে ভালো ছিল না একদমই এর আলট্রা ওয়াইডটা, এটা আসলেই ছোট হয়ে যায়। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড 2025 সালের এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে একদমই যাচ্ছে না, যে জায়গাটায় ডেফিনেটলি কমতি আছে। এখানে আপনি রেজলিউশনের একটা ঘাটতি তো পাবেনই, ডিটেলের অভাব আছে। এটা দিয়ে ডে লাইটে ভালো লাইটে আপনি ছবি তুলে হয়তো বা সন্তুষ্ট থাকবেন, বাট লো লাইটে খুব একটা ভালো ছবি পাবেন না। কিন্তু এর থেকে ভালো রেজাল্ট আবার পাবেন পেরিস্কোপ যে জুম লেন্সটা রয়েছে, এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট তুলবেন তখন গিয়ে এটাতে মজা পাবেন। বেশ কয়েকটা ফোকাল লেন্থের ছবি তোলা যায়, হাইয়েস্ট ফোকাল লেন্থের ছবিগুলো বরং বেশ ভালোই আছে, শার্পনেস ডিটেলও ভালো আছে। সেই সাথে স্কিনটাও গ্লো করে, মানে ন্যাচারাল স্কিন দেয় না কিন্তু সুন্দর বানিয়ে দেবে আপনাকে কিছুটা, যা দেখতে ভালো লাগে। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি দেয় একদমই। এজ ডিটেকশনে কিন্তু যথেষ্টই ভালো করছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুইটা অলমোস্ট সিমিলার আমার মনে হয়েছে, যদিও বা এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আবার ফ্রন্ট ক্যামেরা কাজ করতে পারেন, আলট্রাওয়াইডেও তুলতে পারেন। ফোল্ডেবল ডিভাইসগুলোতে এটা একটা সুবিধা আপনারা জানেন, তো ওই কাজটাও করা যেতে পারে। আর ভিতরের যে মানে 8 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটা একেবারে টপ লেভেলের কিছু না হলেও অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস ওই জায়গায় অন পয়েন্টে আছে। ভিডিও রেকর্ড করা যায় রিয়ারের ক্যামেরায় 4K 60 fps এ, ফ্রন্টে 4K 30 fps এ। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওপর এই ফোনটার এখন পর্যন্ত বেশ কিছু ভালোই দেখলাম, বাট 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা আসলে বেশ ছোট হয়ে গেছে। স্টেরিও স্পিকার আছে, তবে স্পিকার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি আমার কাছে। খুবই স্লিম ফোন, এর মাঝে স্পিকারটাও ছোট দিতে হয়েছে। তো স্পিকার আসলে ওইভাবে আপনাকে হয়তো দারুণ একটা লাউড সাউন্ড বা একটু ডেপথ টাইপের সাউন্ড প্রডিউস করতে পারবে না, যেহেতু এখানে এয়ারের জায়গাটাই তো কম, সো ওই লেভেলের সাউন্ড আপনি পাবেন না। হ্যাপটিক ফিডব্যাক পাতলা ফোন হওয়া সত্ত্বেও ভালো করছে মোটামুটি এখানে, কিন্তু একেবারে টপ লেভেলের না হলেও ভালোই করছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে হচ্ছে গিয়ে সাইড মাউন্টেড, এই ধরনের ফোল্ডেবল ডিভাইসগুলোতে আন্ডার ডিসপ্লে দেয় না, এটা সাইড মাউন্টেড, যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। 5600 mAh এর ব্যাটারি অ্যান্ড চার্জার হিসেবে 80 ওয়াটের চার্জার রয়েছে, আর 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এই জায়গাটা আবার ফোল্ডেবল ডিভাইসগুলোর মধ্যে কিন্তু বেশ ভালোই এগিয়ে থাকবে। ওরা সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করছে আর কি বুদ্ধি করে, এই কারণেই পাতলা ডিভাইসটাতে 5600 mAh এর ব্যাটারি আমরা দেখছি। এত বড় একটা ফোন, মানে যেহেতু ডিসপ্লে খুললে অনেক বড় হয়ে যায়, সেই হিসাবেও এই ফোন থেকে কিন্তু প্রায় 8 ঘন্টার মতো এসএসডি পাওয়া সম্ভব। তবে জায়ান্ট স্ক্রিনটাতে যদি আপনি সারাক্ষণ ভিডিও টিডিও দেখেন, ওইভাবে ব্যবহার করেন, গেমিং করেন, তাহলে কিন্তু ব্যাকআপ কম পাবেন। তো এই ছিল মোটামুটি Oppo Find N5 এর একটা ওভারভিউ। এই ফোনটা যখন মার্কেটে প্রথম আসে, মানে বাংলাদেশ মার্কেটে না, ইন্টারন্যাশনাল মার্কেটে, তখন কিন্তু এটা নিয়ে বেশ ভালো রকমের একটা হইচই পড়ে গিয়েছিল। ওই সময়কার সবচেয়ে স্লিম ফোন ছিল এটাই, তো অনেকেই হয়তো একটু এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলেন। অনেকে আসলে এই ধরনের ফোন কিনে ব্যবহার করতে চায় না, বাট একটু হাতে নিয়ে ধরে ধরে দেখতে চায় অ্যাটলিস্ট। তারা চাইলে এই ফোনটা এখন বাংলাদেশ থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন, বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক থেকে। এটার দাম আসলে তো আমি আন্দাজভাবে কিছু বলতে পারছি না, যেহেতু বাংলাদেশ এটা ওরা এখনো লঞ্চ করে নাই, আদৌ করবে কিনা শিওর না, না করার পসিবিলিটি অনেক বেশি। সুতরাং বাংলাদেশের এটা অফিসিয়াল প্রাইস নিয়ে আমরা আন্দাজে কোনো কিছুই বলতে পারছি না, তবে ইন্টারন্যাশনাল প্রাইস তো আপনারা জানেন। সো ইয়া, যদি কেউ ইন্টারন্যাশনালি এনে ব্যবহার করতে চান, এরকম প্রাইসে হয়তো পাবেন না। গ্রে মার্কেটে আছে কিনা আমি ঠিক জানি না। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।